বা বলা ভালো, অনেকে বলেন, বিশেষজ্ঞরা বলছেন যে ওই 34 বছর আগের বাম আমল, 34+15 সব মিলিয়ে যেভাবে লালন পালন হয়েছে সন্ত্রাসবাদ, তার খেসারত এই মুহূর্তে হয়তো আমাদের প্রত্যেককে দিতে হচ্ছে। আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু আপনারা অলরেডি জানেন, কারণ সকাল থেকে আজকে যারা টেলিভিশনে নজর রেখেছিলেন তারা জানেন অলরেডি যে আরো 3 জঙ্গির গ্রেপ্তারির খবর, আরো 3 জঙ্গি যারা ধৃত। 14ই আগস্ট বেঙ্গল এসটিএফ এর জালেই 3 জঙ্গি ধরা পড়ে। কোচবিহার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার 2। সাহেবগঞ্জ থেকে রশিদুল এবং নাসিরউদ্দিনের গ্রেপ্তারির খবর পেয়েছেন। উত্তর দিনাজপুর থেকে শফিকুল তার গ্রেপ্তারির খবর পেয়েছেন। তার আগে আরো 2 জঙ্গির ছবি তো আপনারা দেখেছেনই, যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এই তো গ্রেপ্তারিগুলো হচ্ছে, মানে এটা তৃণমূল আমল তো নয়। বারবার যে অভিযোগ উঠত ওই পুলিশকে বসিয়ে হাত পা বেঁধে রেখে দিয়ে কাজ করতে দেওয়া হতো না। তো মুখ্যমন্ত্রী হিসেবে যখন শুভেন্দু অধিকারী আসলেন, দায়িত্ব নিলেন, তিনি পুলিশ মন্ত্রী। আমাদের মনে আছে সেই কথা, বাক্সার কাছ থেকে একটা মেসেজ দিয়েছিলেন, কোনো হুলিগানিজম বরদাস্ত করব না, রাউডিজম বরদাস্ত করব না, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বরদাস্ত করব না। পুলিশকে ওই তৎকালীন তৃণমূল সরকারের মতন হাত বেঁধে রাখিনি, সেটা আমরা থরে থরে টের পাচ্ছি। আজকেও এই গ্রেপ্তারিগুলোর পেছনে সব থেকে বড় চর্চার এবং সব থেকে বড় আলোচ্য জায়গা যাদেরকে নিয়ে, তারা হচ্ছেন আজকের আমাদের রাজ্যের পুলিশ, শহরের পুলিশ। বেঙ্গল এসটিএফ এবং কলকাতা এসটিএফ, তাদের যৌথ অভিযান, তাদের যৌথ এই গোটা অপারেশনে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ভাবুন এবার, মানে একটা সময় গিয়ে লালন পালন ভরণ পোষণ বারবার যেভাবে উস্কানি দেওয়া হতো, আজকাল সেই উস্কানি নেই। আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু রমরমিয়ে বানিয়ে দেওয়ার এক মারাত্মক ছক, যা ভ্যাস্তাচ্ছে এই মুহূর্তে আরো একবার নজরে আসছে যে কিভাবে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হয়েছে, আর কিভাবে এই অনুপ্রবেশের মাধ্যমে স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট হয়েছে এবং স্লিপার সেলগুলো কাজ করে যাচ্ছে মারাত্মক। গোটা দেশে সন্ত্রাস চালাবার জন্য, নাশকতা চালাবার জন্য এরা কিভাবে কিভাবে কাজ করে গেছে ভাবুন একবার। ভারতের সিম সেটা পাকিস্তানে নিয়ে গিয়ে অ্যাক্টিভেট সেটা করানো অবস্থাতে সেখান থেকে হানি ট্র্যাপ করে এরা। ভাবুন একবার কি মারাত্মক অভিযোগগুলো সামনে আসছে এই যাদের গ্রেপ্তারি হয়েছে এই 3 জনের বিরুদ্ধে। ভুয়ো নথিতে ভারতীয় সিম কার্ড তুলে পাকিস্তানে পাচার, বাংলাদেশ হয়ে পাকিস্তান, নেপালে সিম পাচারের অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে জাল নোট কারবার। সূত্র এমনটা বলছে, পাক হ্যান্ডেলার যারা, তারাই সিম ব্যবহার করে হানি ট্র্যাপ করত। এছাড়া গোপন যে সমস্ত তথ্য সেগুলোকে সংগ্রহ করা হতো, নেটওয়ার্ক তারা চালাতো। এটা এসটিএফ সূত্রে খবর। রানা রাউফ, আপনাদের মনে আছে এই নাম, এবং এজাজ, এদের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ হচ্ছে। আর এদের গ্রেপ্তারি যখন হয়েছে, হামিমের সেই ট্রাপের কথা তো আপনারা জানেন, অর্পিতা, আদিত্য সিং, তারপর এক এক করে সব গ্রেপ্তারিগুলো হচ্ছে। হবে আগামী সময় আরো হবে, কারণ এদের এবার চিন্তায় ঘুম পড়ে গেছে যে পশ্চিমবাংলায় যে সরকার এসছে তারা এদেরকে রেয়াত করছে না, তারা ঘুম ছুটিয়ে দিচ্ছে। তো আজকে ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবই। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র। চার্লস দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায়। গোরাবাবুকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক দেবব্রত রায়, দূরাভাষ থেকে। দেবব্রত দা, স্বাগত আপনাকে। আমি আলোচনায় যাওয়ার আগে ওই পুরনো বক্তব্যটা একটু স্মরণ করিয়ে দিই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদের মনে আছে পাক সার্কাসের সেই ঘটনা? সেই ঘটনার সময় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আরো একবার ভালো করে শোনাই।
এখানে আমি সাডেন এসেছি, একটু আগেই আমি নগরপালকে জানিয়েছিলাম আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। স্মরণ করিয়ে দিলাম আরও একবার, কিন্তু একটা বিষয়ে জানিয়ে অবশ্যই, মানে কেন বারবার এই তারতম্য বা এই সমালোচনা আমলগুলো নিয়ে আসে। শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য মনে পড়ে যাচ্ছে। 34 বছরের বাম আমলকে শ্রমিকবাবু বলেছিলেন সেফ প্যাসেজ এই সমস্ত সন্ত্রাসীদের জন্য, আর তারপর তৃণমূল জমানা কি হয়েছে, হয়েছে সেফ হোম। তো এইভাবে লালিত পালিত হয়েছে, কিন্তু এবার তো আর নয় লালন পালন, একদম সরাসরি চার্লসদাকে দিয়ে শুরু করবার চেষ্টা করবো। আমি গোরাবাবুর কাছে পরেই আসবো। চার্লসদা, কোনো রেয়াত নয় কাউকে, ঘুম ছুটছে এবার এদের। দেখুন, প্রথমেই আপনাদের চ্যানেল তো বহু মানুষ দেখে, হাল্লা বল খুব পপুলার প্রোগ্রাম, তাই প্রোগ্রামের মাধ্যমে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে রাজ্যবাসীকে 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। প্রথমেই বলবো যে থ্যাংক ইউ বেঙ্গল ফর সেভিং ইন্ডিয়া, কারণ আজকে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করতে বসেছেন, এটা হচ্ছে মূলত অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম যারা করছে তাদের বিষয়। তো প্রথমে মনে রাখতে হবে যে আমরা বিশ্বাস করি নেতাজির যে মূল মতাদর্শ, উনি বলেছিলেন স্ট্রং ইন্ডিয়া এবং উনি বলেছিলেন সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, মানে আত্মনির্ভর ভারত। এই নেতাজির মতাদর্শ, তার উপরে ভরসা করেই আমরা বলেছি বিকশিত ভারতের কথা। মোদিজি বলছেন বিকশিত ভারতের কথা। তো আজকে আপনার মনে আছে হয়তো মোদিজি লালকেল্লা থেকে যে তার বার্তা দিয়েছেন এবং গতকালও রাষ্ট্রপতি যে বার্তা দিয়েছেন, তাতে দুজনে একটা কথাই বলেছেন যে অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম কোনোভাবেই টলারেট করা যাবে না। এবং মোদিজি আর এক কদম এগিয়ে গিয়ে বলেছেন যে যদিও ভারতবর্ষে নকশাল বা মাওবাদী এদের আমরা ধ্বংস করতে পেরেছি, কিন্তু তা সত্ত্বেও অনেক আরবান নকশাল এবং নকশালদের মধ্যে অনেকেই আছে যারা এখনও সক্রিয় এবং যাদের আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এবারে আমি চলে আসি সরাসরি আমাদের এখানে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গের মাটিতে যে 3 জন অ্যারেস্ট হয়েছে, আপনি বলছিলেন কোচবিহার এবং তার সংলগ্ন এলাকা থেকে, ইন্দো বাংলা বর্ডার থেকে। এই যে নামগুলো বলছে, রশিদুল, নাসিরউদ্দিন, সাফিকুল, নামগুলো থেকে বোঝা যাচ্ছে যে ওই যে মানে ভোট ব্যাংকের রাজনীতি, যেটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আমরা যখন এবারে অ্যাসেম্বলি নির্বাচন লড়েছিলাম, আমরা বলছিলাম যে এটা আমাদের জন্য ঠিক টিপিক্যাল ভোট যুদ্ধ নয়। যদিও তৃণমূলের জন্য ছিল রাজনৈতিক যুদ্ধ, আমাদের জন্য টিপিক্যাল ভোট যুদ্ধ ছিল না। আমাদের জন্য ছিল যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর মাধ্যমে ভারতবর্ষের যে সুরক্ষা এবং ভারতবর্ষের সার্বভৌমত্বের লড়াই, সেটা আজকে দেখুন সত্যি প্রমাণিত হচ্ছে যে একটা ভোট ব্যাংকের রাজনীতি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি এবং মুসলিম ভোট ব্যাংকের মুসলিম ভোটারদের দোকান খুলে বসে থাকার রাজনীতি। তার জন্য আজকে কিন্তু এই যে রশিদুল, নাসিরউদ্দিন, সাফিকুল, এদের বারবারন্ত, কদিন আগে হামিম মণ্ডল, তার এক বান্ধবী, স্লিপার সেলের সদস্য, পিলখানা বস্তি, এসব আপনারা দেখিয়েছেন। এবং এটাও দেখা যাচ্ছে যে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি তারা মনিটর করছিল, হামিম মণ্ডলরা। এবং এই যে নামগুলো বললাম, রশিদুল, নাসিরউদ্দিন, সাফিকুল,
এরা তো আমি যতদূর খবর পেলাম এসটিএফ যে খবরটা পেয়েছে, এরা আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আর্মি ডিফেন্সের যে ইনস্টলেশনসগুলো আছে, ভাইটাল ইনস্টলেশনগুলো আছে, সেগুলোরও এদের কাছে অনেক ব্লু প্রিন্ট পাওয়া গিয়েছে। এগুলো তারা মনিটর করছিল যে এরা এখানে কী কী অ্যাক্টিভিটিস হয়। তো আজকে আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ কিন্তু আর মমতা ব্যানার্জি বা তোলামূলের সরকার নেই। এটা বাবর, শেখ শাহজাহান বা পুষ্পা ঝুক্তা নেই, জাহাঙ্গীর বা শওকত মোল্লাদের সরকার না, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার। মনে রাখতে হবে যে এটা নেতাজির মাটি, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এটা ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি, এটা স্বামীজির মাটি, এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, এটা সাধক বামা খাপার মাটি। এখানে কোনো অবস্থাতেই আমরা যে সন্ত্রাসবাদীদের আতুরঘর এটা হতে দেব না। তার জন্য যা যা করার সরকার করবে। ঠিক, চার্লসদা যেটা বললেন খুব গুরুত্ব রাখে। আমি গোরাবাবুর কাছে ঠিক এই জায়গাতেই প্রশ্ন রাখবো, কারণ আপনি দীর্ঘ সময় ধরে পুলিশ হিসেবে কাজ করেছেন এবং আপনার কাছে এগুলো সম্বন্ধে আরও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আপনি দেখেছেন, এতগুলো আমল দেখেছেন। আপনি ভাবুন এই ভোট ব্যাংকের স্বার্থে রাজনীতি করতে গিয়ে আজকে কিভাবে কম্প্রোমাইজ হয়েছে সিকিউরিটি, এটা তো আজকে প্রমাণিত। গোরাবাবু একদম একদম আমাদের চার্লস যে বলেছেন একদম সত্যি কথা বলেছেন। এই যে ভোটের রাজনীতিতে টেররিস্ট বা বাংলাদেশি আমদানি বা পাকিস্তানি আমদানি, পাকিস্তানি মানে এই 1971-এর যেসব পাকিস্তানি আটকে ছিল বাংলাদেশে, মানে উর্দু ভাষাভাষী, তা ওরাই তো মেন আপনার ছিল, মানে ওদেরকে রাজাকার ছিল। তো ওদেরকে যখন বাংলা ভাষাভাষী মুসলিমরা মারতে শুরু করলো, ওরা তখন বললো যে আমরা ইয়েতে যাবো, পাকিস্তানে চলে যাবো। পাকিস্তান বলে দিল দে আর নট আওয়ার লায়াবিলিটি। তখন প্রায় 8.5 লক্ষ ওই পাকিস্তানি মুসলিম যারা বাংলাদেশে আটকে ছিল, তাদেরকে আমাদের খিদিরপুরের এক মিনিস্টার তাদেরকে এখানে নিয়ে আসে এবং প্রত্যেক ফ্যামিলি থেকে আমি যতদূর শুনেছি 30,000 টাকা করে পার ফ্যামিলি নেওয়া হয়েছে দ্যাট টাইম 1982 to 85 এর মধ্যে। তারপরে যখন বামফ্রন্ট দেখলো যে এর কমে গেছে, ওদের যে কাণ্ড কারখানা, ফ্যাক্টরি বন্ধ, বিভিন্ন জায়গায় কাজ বন্ধ, মারধর, এইসবতে যখন আপনার ওই সাপোর্টার কমে গেছে, ভোটার কমে গেছে, তখন ওরা বাংলাদেশ থেকে একদম খুল্লা আনতে শুরু করলো মুসলিম